কাজটা হচ্ছে আপনার সংরক্ষিত মুনাফা। এটা নিয়ে দেখেন উপরে দুটো সূত্র দেওয়া আছে। একটা হচ্ছে D1/T0 + G, এটা হচ্ছে ব্যক্তিগত কর ছাড়া। আর যদি ব্যক্তিগত কর থাকে তাহলে সেই অংশটার সাথে 1 - TP এই জিনিসটা অ্যাড হবে। এখানে টিপি এটাই লিখতে হবে। টিপি দিয়ে পার্সোনাল ট্যাক্স মানে ব্যক্তিগত করকে বোঝায়। আর জরুরি বিষয় হচ্ছে এখানে এফসি বিক্রয় খরচ বিবেচনা করা হয় না। দ্যাট মিনস আমরা সমস্যা 4-এ হচ্ছে আমাদের ব্যক্তিগত ইয়া ছিল না, কর ছিল না, কিন্তু উত্তোলন ব্যয় ছিল। তো কোনো কারণে যদি আমাদের 4 থেকে 5, দ্যাট মিনস সাধারণ শেয়ারের ব্যয় থেকে যদি সংরক্ষিত মুনাফার ব্যয় এটা যদি আমাদেরকে করতে বলে, তাহলে অবশ্যই আমরা সেখানে উত্তোলন ব্যয় আনবো না, এবং ব্যক্তিগত কর থাকলে সেটাকে আমার ধরতে হবে। সেটা কিরকম আমি আপনাদের সমস্যা 5টা দিয়ে দেখাই দিচ্ছি। দেখেন সমস্যা 5-এ বলা আছে যে নিগার কোম্পানি লিমিটেডের প্রতিটি শেয়ারের বাজার মূল্য 180 টাকা, উত্তোলন খরচ 5%, মানে এফসি। কোম্পানি 12 টাকা করে শেয়ার প্রতি লভ্যাংশ প্রদান করে, তার মানে বর্তমান লভ্যাংশ এখন প্রদান করছে 12 টাকা D0। আর প্রবৃদ্ধির হার 6%। সংরক্ষিত মুনাফার ব্যয় নির্ণয় করতে হচ্ছে। এখানে আমাদের সংরক্ষিত মুনাফাতে ব্যক্তিগত কর নাই। সমস্যা 5-এ ব্যক্তিগত কর নাই, তাহলে আমার সূত্র হবে প্রথমটা। সমস্যা 6টা দেখেন আমি সলভ করতেছি, সলভ আপনাদেরকে দিব, আমি করে রাখছি। সমস্যা 6-এ বলা আছে মিলন বর্তমানে শেয়ার প্রতি 15 টাকা করে লভ্যাংশ প্রদান করে, বর্তমানে প্রদান করে, মানে এটাও D0। শেয়ারের বাজার মূল্য 130 টাকা হলে সংরক্ষিত মুনাফার ব্যয় কত হবে? ঠিক আছে, এখানে প্রবৃদ্ধির হার দেয় নেই, তাহলে প্রবৃদ্ধির হার না থাকলে কি হবে সেটাও দেখা দিচ্ছে। আমরা সূত্র লিখবো ঠিকই, কিন্তু এখানে বলবো না। এটা D/T0 হবে। D0 হচ্ছে টাকা 15, D0 হচ্ছে 130। এটা
হয়ে গেছে, এখানে সূত্র একটু চেঞ্জ হবে। সমস্যা 6 তে সূত্র একটু চেঞ্জ হবে। 7 সাথে বলা আছে বাজার মূল্য 150 টাকা, উত্তোলন খরচ 5%, 18 টাকা করে শেয়ার প্রতি লভ্যাংশ প্রদান করে। লভ্যাংশ বৃদ্ধির হার 5%। সংরক্ষিত মুনাফার ব্যয় নির্ণয় করো যদি ব্যক্তিগত কর 25% হয়। এখানে ব্যক্তিগত কর আছে। এখানে হবে D018, জি হচ্ছে 5% মানে 0.05, D1 15.9, D0 হচ্ছে 1। ঠিক আছে। তিনটা জিনিসই সলভ করে দিছি। আমরা এরপরে বেসিক ম্যাথে চলে যাব। আপনারা প্রবলেমগুলো একটু তুলে নেন। এই যে এটা কি আপনাদের তোলা হয়েছে? সমস্যা 6 দেখেন, এখানে সূত্রটা এটাই হবে, D0 ডিভাইডেড বাই D0 প্লাস D হবে না, কারণ এখানে প্রবৃদ্ধির হার ছিল না। আর এই জায়গায় D1 ও হবে না, কারণ প্রবৃদ্ধি না থাকলে D1 বের করা যাবে না। এটা যা আছে তাই থাকে। স্যার কোথায় যান?
সাথে যাব, সবার তোলা হয়েছে। হ্যাঁ স্যার। এটা সমস্যা 7। এখানে ব্যক্তিগত কর ছিল, এটা টিপিটা এভাবে লিখতে হবে, টিপি। আর শুধু টি দিয়ে কর্পোরেট করকে বোঝায়, এখানে এখানে টি আসবে। তোলা হয়েছে এটা। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা আবার কোশ্চেনে চলে যাই। আমরা এরপরে কমন যে অঙ্কটা, সেই কমন অঙ্কটা শুরু করব। এটা হচ্ছে বেসিক ম্যাথ। হ্যাঁ, বেসিক ম্যাথে এই একটা অঙ্কের মধ্যে আপনার টোটাল যতগুলো নিয়ম যেভাবে আসতে পারে, যেভাবে জিনিসটা দেওয়া আছে, মানে একটা বোর্ড সিস্টেম এরকম হয়, সবগুলা নিয়ম মিলায়। ঠিক আছে, এটা একটু সবাই ভালো করে খেয়াল করবেন। দেখেন, এখানে বলা আছে একমে কোম্পানি, একমে লিমিটেড তাদের নতুন প্রকল্পে বিনিয়োগ করতে চায়, যেখানে ব্যয় হবে 10 লাখ টাকা। এই যে 10 লাখ টাকা ব্যয় হওয়ার কথা বলতেছে, 10 লাখ টাকা তার মূলধনের প্রয়োজন, এটা হচ্ছে তার মোট মূলধন। তাদের নিকট পর্যাপ্ত নগদ টাকা না থাকায় তারা নিম্নোক্ত ভাবে মূলধন সংগ্রহ করতে চায়। প্রথমটা, 4 লাখ টাকা ঋণপত্র ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা হবে। 10 লাখ থেকে 4 লাখ নিবে ঋণপত্র দিয়ে। প্রতিটি ঋণপত্র লিখিত মূল্য 2,000, সুদের হার 12%, মেয়াদ 10 বছর। ঋণপত্রগুলো 200 টাকা অধিহারে বিক্রয় করা হবে, উত্তরায়ণ ব্যয় 5%। অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে 2,30,000 টাকা সংগ্রহ করবে। তার মানে 10 লাখ টাকা থেকে 4 লাখ চলে গেছে, আছে কত? 6 লাখ। 6 লাখ থেকে 2,30,000 টাকা নিবে অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে। প্রতিটি অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য 5,000 টাকা, লভ্যাংশের হার 14%। অগ্রাধিকার শেয়ার গুলো 10% অধিহারে বিক্রয় করা হবে, উত্তোলন ব্যয় 20 টাকা। 3 নাম্বার, প্রতিটি 4,000 টাকা মূল্যের সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে 3 লাখ টাকা সংগ্রহ করা হবে। তাহলে 4 লাখ গেছে, 2,30,000 গেছে, মোট হলো 6,30,000। আরো 3 লাখ টাকা সাধারণ শেয়ার, তাহলে হলো 9,30,000। 10 লাখের মধ্যে থেকে লভ্যাংশের হার 10%, যা আগামী বছরগুলোতে 7% বৃদ্ধি পাবে।
অবশিষ্ট টাকা সংরক্ষিত মুনাফা থেকে সংগ্রহ করা হবে। তাহলে সবার কাছে আমার প্রশ্ন যে অবশিষ্ট আর কত টাকা রইলো মোট মূলধনের? আমি ক্লিয়ার বুঝতে পারি নাই। কেউ একজন রেসপন্স করছেন, কিন্তু আমি কথাটা বুঝতে পারি নাই। 3,30,000। না, 10 লাখের মধ্যে থেকে 4 লাখ ঋণপত্র, 2,30,000 অগ্রাধিকার শেয়ার, তাহলে 4 লাখ আর 2,30,000, 6,30,000, আর 3 লাখ সাধারণ শেয়ার, 9,30,000। তাহলে রয়ে গেল কত? শুধু 70,000। এই টোটাল 10 লাখ টাকা তারা এই চারটা ভাবে সংগ্রহ করবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? তার মানে এই যে অবশিষ্ট টাকার কথা আমাকে বললো, এটা রয়ে গেছে শুধুমাত্র 70,000। এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা? আমি কোনো রেসপন্স পাচ্ছি না। স্যার ক্লিয়ার। আচ্ছা, এখানে বলা আছে শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত কর 25%, প্রতিষ্ঠানটির কর্পোরেট কর 30%। ব্যক্তিগত কর আছে, আমরা মাত্রই ব্যক্তিগত করের অঙ্ক করলাম, সেটা আসবে সংরক্ষিত মুনাফায়, দ্যাট মিন্স 4 নম্বরে। আর কর্পোরেট কর যেটা বলা আছে সেটা কোথায় হবে? বলতে পারবেন? কর্পোরেট কর সেটা হবে প্রথমটা, ঋণপত্র, এইখানে। ঠিক আছে, আমরা কোশ্চেনে পরের অংশে যাই। পরের অংশ বলছে করণীয়। কতে বলছে ঋণপত্র অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করো, খতে সাধারণ শেয়ার ও সংরক্ষিত মুনাফার মূলধন নির্ণয় করো, গতে বলছে প্রতিটি উৎসের ভার নির্ণয় করো, আর ঘতে এসে বলছে ভার আরোপিত মূলধন নির্ণয় করো। তাহলে প্রথম কাজ ক, ঋণপত্র এবং অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয়। তাহলে আমরা প্রথমে ঋণপত্রের মূলধন ব্যয়টা করব। আমরা আবার আগের কোশ্চেনে চলে আসি। ঋণপত্রের মূলধন ব্যয়ের কাজ কি? প্রথমে দেখতে হবে আমার মেয়াদ আছে কিনা। দেখেন, ঋণপত্রের মেয়াদ আছে 10 বছর। ঠিক আছে, তাহলে এটা হবে পরিশোধযোগ্য। 2 নম্বরে দেখতে হবে কর আছে কিনা। একদম লাস্টে করের কথা বলা আছে, প্রতিষ্ঠানের কর্পোরেট কর 30%। তার মানে মেয়াদ আছে, কর আছে, তাহলে এই দুটো হবে পরিশোধযোগ্য কর পরবর্তী ঋণের ব্যয়। আমি সলভটা করতেছি। ঋণপত্র হচ্ছে 2,000 টাকা, তাহলে সুদ হবে 2,000 টাকার উপর 12%, 240 টাকা। কর নিচে বলা আছে 30%। এরপরে আসবে বিক্রয় মূল্য, এসবি। বিক্রয় করছি কত টাকায়? দেখেন, 200 টাকা অধিহারে বিক্রি করা হচ্ছে, তার মানে 2,000 টাকার সাথে 200 টাকা যোগ, তাহলে আমার বিক্রয় মূল্য 2,200। এরপরে আসবে এফসি, উত্তোলন ব্যয় 5% ছিল, তার মানে উত্তোলন ব্যয় 2,200 টাকার উপরে 5%, 110। তাহলে আমার নেট সেলস ভ্যালু হবে 2,200 বিয়োগ 110, 2,090।
আরভি পরিশোধ মূল্য এই সংক্রান্ত ব্যাপারে কোশ্চেনে কিছু বলে নেই। তার মানে পরিশোধ মূল্য 2000 টাকাই থাকবে, আর মেয়াদ হচ্ছে এন, সেটা 10 বছর। 10 বছর। যারা নিজেরা করতে পারবেন তারা নিজেরা চেষ্টা করেন, আমি তো করে দিচ্ছি, তাহলে মিলাই নিতে ইজি হবে। এরপরে বলছে অগ্রাধিকার শেয়ারের কোনো কথা করতে। অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রেও আপনার এখানে দেখতে হবে ঋণপত্রের মতোই মেয়াদ আছে কিনা। এখানে মেয়াদ নাই, তাহলে এটা হচ্ছে অপরিশোধযোগ্য। আর অগ্রাধিকার শেয়ারে কখনো কর হয় না। অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য ছিল 5000 এবং লভ্যাংশের হার 14%। তাহলে এটা আসবে 700। 10% অধিহারে বিক্রি করা হচ্ছে, তার মানে 5000 যোগ 5000-এর 10%, 5500। উত্তোলন ব্যয় আছে 20 টাকা, তাহলে নেট সেলস ভ্যালু হবে 5500 বিয়োগ 20, 5480। তাহলে এটা হবে 700 ডিভাইডেড বাই 5480। আমাদের ক এর কাজটা শেষ, আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। খ এর কাজটা করে নিই। খতে দেখেন বলছিল সাধারণ শেয়ার সংরক্ষিত মুনাফার ব্যয় বের করতে। তাহলে এটা একবারে করে নিই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণ শেয়ারের ব্যয়ের ক্ষেত্রে আমাকে দেখতে হবে প্রবৃদ্ধির হার আছে কিনা। এখানে প্রবৃদ্ধির হার দেওয়া আছে, তাহলে সূত্র হবে D1 ডিভাইডেড বাই D0 প্লাস জি। এখানে D0, কেন D0? কারণ 10% লভ্যাংশ দিচ্ছে, এখন দিচ্ছে। তাহলে লভ্যাংশ হচ্ছে 4000 টাকার উপর 10%, 400। প্রবৃদ্ধির হার 7%, তাহলে B1 428। B0 হচ্ছে
4000। আর এর সাথে বলছিল সংরক্ষিত মুনাফার ব্যয় সেটাও আমি একবারে করে ফেলবো। সংরক্ষিত মুনাফার ব্যয়ে ব্যক্তিগত কর ছিল 1 মাইনাস টিপিএ কতটা আসবে। ব্যক্তিগত কর হচ্ছে 25%, 0.02, 0.25। আমার পুরোটা করা হয়ে গেছে, এবার আপনারা এটা হচ্ছে আমার প্রথম অঙ্কটুকু, 1 এর ক। এদিকে সবাই তুলছেন? পরেরটাতে যাচ্ছি। একের কয়ের পরের অংশটা এখানে।
ক্ষয়ের একটা অংশ এখানে আছে, সাধারণ শেয়ারের ব্যয়টা করতে বলছিল আমাদেরকে। এটা কি সবাই তুলছেন? আমরা কি পরের অংশে যাব? স্যার স্যার একটু বাকি আছে। স্যার পরেরটায় যান। এটা হচ্ছে সংরক্ষিত মুনাফার এই অংশটুকু। এটা সরাসরি ভাবে পাইলাম, এই মাত্রই আমরা সাধারণ শেয়ারের ব্যয়টা বের করছি। এই অংশটুকু হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয়, কারণ উত্তোলন ব্যয় আমাদের এখানে ছিল না, যার জন্য আমি এটা সরাসরি দেখাই। কাজ শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, শেষ হয়ে গেলে আপনারা আবার জয়েন দিয়ে নেন, অঙ্কটা কমপ্লিট করবো। তাহলে পরের অংশ আমি শুরু করি। ক এবং খ গেল। গতে আমাদেরকে বলছিল সবগুলো উৎসের ভার নির্ণয় করতে। আমরা ভারটা কিভাবে নির্ণয় করব? ঋণপত্র, এখানে আমার তহবিল প্রয়োজন ছিল 4 লাখ, মোট তহবিল ছিল 10 লাখ। এরপরে অবশিষ্ট শেয়ার আমার ছিল 2,30,000। তারপরে
ভাগ করলে বের হয়ে যাবে। এটা আসবে 0.40। টান দিয়ে টোটাল দেখাই দিবেন, টোটাল হবে 1। টোটাল 1টা বের করতেই হবে, এবং 1 হইতে হবে, 1 এর বেশি কম হওয়া যাবে না। স্যার স্পষ্ট দেখা যায় না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এটা হচ্ছে আপনাদের ভাড়ার মূলধন ব্যয়। আচ্ছা, ঠিক আছে কিনা। আপনাদের সাথে একটু ডিফার করবো, কারণ ডাব্লিউআর সেটা ভুল আসছে, বাকি জিনিস ঠিক আছে। এখন যে পেজটা আছে এটা আপনার একটা স্ক্রিনশট নেন, এটা থেকে হোমওয়ার্ক দিবেন। এটা আপনারা অ্যাক্সেস দিচ্ছেন? এই যে এটা হচ্ছে আমাদের WSCC টোটাল ফি।
ক্লিয়ার? স্যার কোন নাম্বারে একবার একটু যাবেন? কতে? হ্যাঁ বলেন, কতে কোথায় সমস্যা? এটা স্যার সমস্যা হচ্ছে এটা হচ্ছে পত্রের অংশ। স্যার। তাহলে এই যে আজকের অঙ্কটা গেল, এটা পুরোটা আপনাদের হচ্ছে কমপ্লিট একটা অঙ্ক। বোর্ডে এভাবেই আসে। এত বড় হয়তো ফর্মুলা থাকে না, ছোট ছোট ফর্মুলা বা অনেক কিছু হয়তো করে দেয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ডাব্লিউএসসি বের করতে বলে। তো এটা বোর্ডে কম্পারেটিভলি ইজি। আমি আপনাদেরকে সলভের এক্সেস গুলো দিয়ে দিব, আর হোমওয়ার্ক ওই যে প্রিপেয়ার আমি এসেছি আমার কথা বলছি ওটাও আমি দিয়ে দিব। ওইটা হোমওয়ার্ক থাকবে 11 থেকে 17 পর্যন্ত। ছোট ছোট কিছু অঙ্ক আছে, কনসেপচুয়াল কিছু বিষয়, এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে এই অঙ্কতে আর আটকাবেন না। ঠিক আছে? এখন কারো যদি কোনো থাকে তাহলে বলতে পারেন, কোশ্চেন থাকলে বা কিছু থাকলে। স্যার চার্ট থেকে ম্যাথের পিক গুলো তুলে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে। হ্যাঁ, আমি ওই যে ফেসবুকে হোয়াটসঅ্যাপ দুটাতেই দিয়ে দেবো। সবার কাছে ক্লিয়ার তো, তাই না? কি কি বলছেন বুঝতে পারিনি। হোমওয়ার্ক হচ্ছে একটা এসএস স্ক্রিনশট দিব আমি, হ্যাঁ। ওইটার 11 থেকে 17 পর্যন্ত ছোট ছোট কিছু এক লাইনের অঙ্ক আছে, সেটা কি শীটের? কনসেপচুয়াল কিছু অঙ্ক। ঠিক আছে, শীটের, হ্যাঁ। পেজ নাম্বারটা বলুন। ওটা আমি আপনাদেরকে ওই যে গ্রুপে দিয়ে দিব। বেসিক ম্যাথের পরেই আছে এই কোশ্চেনটা, বেসিক ম্যাথের পরে। এটাও কোশ্চেন আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? আর কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? জনগণ, আমরা সবাই বুঝছি। ঠিক আছে, তাহলে গ্রুপে আমি দিয়ে দিই।